শুধু কি নেটো সম্প্রসারণ নাকি শক্তির খেলা? 2022 নয়, বহু আগে থেকেই শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনের রাজনীতি এবং অজানা সব গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক এন্ড স্টোরি এপিসোড নাম্বার 1। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণগুলোকে ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর জিওপলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্যাক্টরস, 2 নম্বর হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল টেনশন। জিওপলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্যাক্টরস এর আন্ডারে যে কয়েকটি বিষয় আলোচনার দাবি রাখে তার মধ্যে প্রথমটি ইস্টওয়ার্ড এক্সপেনশন অফ নেটো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর পূর্ব ইউরোপের সদ্য স্বাধীন দেশগুলো একের পর এক নেটোতে যোগ দেওয়া শুরু করে। ইউরোপের পূর্ব দিকে নেটোর বিস্তৃতি রাশিয়া তার অস্তিত্বের জন্য ডিরেক্ট থ্রেট মনে করে। এখানে নেটো সম্পর্কে একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার। নেটোর কালেকটিভ ডিফেন্স আর্টিকেল নাম্বার 5 অনুযায়ী নেটোভুক্ত কোনো দেশ আক্রমণের শিকার হলে নেটোর অন্য সদস্য দেশগুলো নিজেদের উপর সরাসরি আক্রমণ বলে বিবেচনা করবে। এর পাশাপাশি প্রতিরক্ষার জন্য সদস্যভুক্ত দেশগুলোর যে কোনো জায়গায় সেনা মোতায়েন, সামরিক অবকাঠামো তৈরি করতে পারবে। আরেকটি বিষয়, নেটোর জন্মই হয় সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়ার জন্য, আর সেই নেটো এখন ইউক্রেন থেকে মস্কোর দিকে মিসাইল তাক করে বসে থাকবে আর রাশিয়ার মতো এত বৃহৎ এবং ক্ষমতাধর রাষ্ট্র প্রতিউত্তর না করে সেটি চেয়ে দেখবে, এটা আসলে বাস্তবে সম্ভব না। দ্বিতীয়ত, জিওপলিটিক্যাল লোকেশন অফ ইউক্রেন। বর্তমান ইউক্রেন রাষ্ট্রটি রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে বাফার জোন হিসেবে কাজ করে। ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে ইউক্রেনের এই নিরপেক্ষ অবস্থান রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবো মস্কো থেকে ইউক্রেন হয়ে পোল্যান্ড পর্যন্ত পুরো এলাকাটি মোটামুটি ফ্ল্যাটল্যান্ড। এটিকে উত্তর ইউরোপীয় সমভূমি হিসাবে আখ্যায়িত করা হয়। 1800 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত হিসাব করলে দেখা যায় প্রতি 33 বছরে একবার করে এই উত্তর ইউরোপীয় সমতলে রাশিয়াকে যুদ্ধ করতে হয়েছে। পাহাড় পর্বতের মতো প্রাকৃতিক বাধা বিপত্তিহীন এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব কত বেশি সেটা ভ্লাদিমির পুতিন ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছেন। তৃতীয়ত, অ্যানেক্সেশন অফ ক্রিমিয়া। ইউক্রেনের একটি উপদ্বীপ ক্রিমিয়া, যেটি কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। এটি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্য স্ট্র্যাটেজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ার সমুদ্র বন্দরগুলো শীতকালে একদম অকেজো হয়ে পড়ে, তাই আমদানি রপ্তানি সারা বছর কার্যকর রাখতে ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলতে গেলে এটি রাশিয়ার একমাত্র উষ্ণপানির বন্দর, যেটি দিয়ে ভূমধ্য সাগর হয়ে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে সহজে পণ্য পরিবহন করা যায়। 2014 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ময়দান বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হলে নতুন সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা শুরু করলে রাশিয়া উদ্বিগ্ন হয়ে ওঠে। ফলশ্রুতিতে ওই বছরের মার্চ মাসে রাশিয়ার বিশেষ বাহিনী স্থানীয় সমর্থকদের সহায়তায় ক্রিমিয়াতে একটি প্যারালাল সরকার প্রতিষ্ঠা করে। একই সাথে ক্রিমিয়া রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার পক্ষে ভোট দেয়। সেই থেকে ক্রিমিয়া রাশিয়ার দখলে রয়েছে। রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের কারণে ইউক্রেনের সাথে আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনৈতিক জটিলতা এই অঞ্চলে সংঘাত উস্কে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং চতুর্থত, এনার্জি রিসোর্সেস অ্যান্ড পাইপলাইন্স। রাশিয়ার মূল শক্তি কিন্তু তার সেনাবাহিনী বা বিমান বাহিনী নয়। রাশিয়ার মূল শক্তি হলো এর খনিজ সম্পদ, তেল, গ্যাস। খোদ জার্মানি 2022 সালের পূর্বে প্রাকৃতিক গ্যাসের প্রায় 55% রাশিয়া থেকে আমদানি করত, কিন্তু যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো রাশিয়ার প্রতি আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প পথ খুঁজছে। সেটা খুব একটা ফলপ্রসূ বা লাভজনক হয়ে ওঠেনি। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে গ্যাস রপ্তানি করা হয়, কিন্তু 2022 সালে যুদ্ধ শুরু হলে রাশিয়া ইউক্রেনকে বাইপাস করে কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণের কাজ শুরু করেছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তেল গ্যাস রপ্তানির মাধ্যমে অর্থনীতির চাকা সচল থাকে। পূর্ব থেকে রাশিয়ার ট্রাম্প কার্ড হিসেবে পরিচিত এই তেল বা গ্যাস খুব সুচারুরূপে কাজে লাগিয়ে আসছে। রাশিয়ার সাপ কথা, ভালো সম্পর্ক থাকলে ন্যায্য দামে গ্যাস পাবে, না হলে বেশি দাম দিয়ে কিনতে হবে। হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল টেনশনের আন্ডারে যে বিষয়গুলো আলোচনার দাবি রাখে তার মধ্যে প্রথম, পোস্ট সোভিয়েত আইডেন্টিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র নিজেদের জাতীয় পরিচয় এবং স্বাধীনতা পুনর্গঠন করতে শুরু করে। ইউক্রেনের ক্ষেত্রে এটি ছিল দ্বৈত পরিচয়ের সমস্যা। একদিকে ইউক্রেনীয় জাতীয়তা এবং সংস্কৃতি, অন্যদিকে সোভিয়েত এবং রুশ প্রভাব। ইউক্রেনের নতুন নেতৃত্ব জাতীয় পরিচয় এবং স্বাধীনতার জন্য পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা শুরু করে। অন্যদিকে রাশিয়া তার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভূরাজনৈতিক প্রভাব
প্রভাব বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে। এর ফলে উভয় রাষ্ট্র মুখোমুখি দাঁড়িয়ে যায় এবং একের পর এক সংকটের উদ্ভব হয়। দ্বিতীয়ত, এথনিক অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিভিশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে জাতিগত এবং ভাষাগত বিভাজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেনের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে প্রধান ভাষা হিসেবে ইউক্রেনীয় ভাষা ব্যবহৃত হলেও পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ ভাষার প্রভাব অনেক বেশি। রুশভাষী এসব জনগণ রাশিয়ার প্রতি সর্বদা সহানুভূতিশীল। রাশিয়া ইউক্রেনের এইসব বিভাজনকে কাজে লাগিয়ে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে রাশিয়ান প্রভাব প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেটি যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে ব্যাপক সহায়তা করেছে। তৃতীয়ত, ইউক্রেনিয়ান অ্যালাইনমেন্ট উইথ দ্য ওয়েস্ট। 1991 সালে ইউক্রেন স্বাধীনতা অর্জন করলেও দেশটি রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব থেকে মুক্তি পেতে সক্ষম হয়নি। 2004 সালে অরেঞ্জ রেভলিউশন এবং 2014 সালে ময়দান আন্দোলনের মাধ্যমে ইউক্রেন ধীরে ধীরে পশ্চিমাদের দিকে মনোযোগী হতে শুরু করে। রাশিয়ার জন্য ইউক্রেনের পশ্চিমমুখী হওয়া শুধুমাত্র নিরাপত্তাজনিত হুমকি ছিল না, এটি রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিরও একটি বিষয় ছিল। কারণ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর থেকে সোভিয়েত যুগের প্রভাব এবং রাশিয়ার পুনরুত্থানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এমত অবস্থায় ইউক্রেন যদি পশ্চিমের দিকে চলে যায় তাহলে এটি রাশিয়ার ক্ষমতা ক্ষুণ্ণ করতে পারে এবং পূর্ব ইউরোপে রাশিয়ার নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হতে পারে। এরূপ আশঙ্কা ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপর প্রভাব বিস্তারে ব্যাপক ভূমিকা রাখে। এবং সর্বশেষ, চতুর্থ যে কারণটি, রিবেলিয়ন ইন ইস্টার্ন ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ও বিদ্রোহ রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। 2014 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে সংঘটিত ইউরো ময়দান বিপ্লবের সময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পর ইউক্রেনের পূর্ব দিকে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশের রুশ ভাষাভাষী বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ ঘোষণা করে এবং ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। রাশিয়া এই বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক ও সামরিকভাবে সাহায্য সমর্থন দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হস্তক্ষেপের মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায়। С днем Великой Победы! Ура! এরই ধারাবাহিকতায় 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আক্রমণ শুরু করে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের রূপ নেয়।